সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আগের অধ্যায়ে আগের ভিডিওতে তোমাদের পরিবেশ দূষণ অধ্যায়ের প্রথম পার্টের কিছু আলোচনা পর্ব তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের সামনে পরিবেশ দূষণ অধ্যায়ের বাকি অংশটুকুর উপস্থাপন করার চেষ্টা করছি, যেগুলো প্রশ্ন সমেত তার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করছি। এই পরিবেশ দূষণ অধ্যায়টা খুবই সহজ, তাই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ভোকেশনালের কেমিস্ট্রি ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে, মনোযোগ সহকারে দেখবে। একটু সময় অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেবে এবং যে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই প্রশ্নগুলো তোমরা নিজেরা খাতাতে লিখে রেডি করার চেষ্টা করবে। তাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার যে ক্ষমতা বা উত্তর কিভাবে লিখতে হবে সে সম্পর্কিত একটা ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। তাহলে সময় শুরু করা যাক মূল পর্ব। আজকে দেখে নেই তেজস্ক্রিয় দূষণকারী পদার্থের উৎস, পরিবেশে এদের প্রভাব। তেজস্ক্রিয় দূষণকারী পদার্থের উৎস এবং তাদের পরিবেশের মূলত বায়ু দূষণের শেষের দিকের অংশে কী প্রভাব ছিল সেইটা সম্পর্কিত জানতে হবে। তেজস্ক্রিয় দূষণকারী পদার্থ কি? তেজস্ক্রিয় দূষণকারী পদার্থগুলোর আরেক নাম হচ্ছে রেডিও অ্যাক্টিভ মৌল। তেজস্ক্রিয় দূষণকারী পদার্থ সাধারণত যেগুলো থেকে তেজস্ক্রিয় বিকিরণ হয়, যেমন বলতে পারি ইউরেনিয়াম, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় বিকিরক পদার্থ। তোমাদের আরও পারমাণবিক বিস্ফোরণের জন্য যে সমস্ত ব্যবহারগুলো করা হয়, ইউরেনিয়াম ছাড়াও আরও অনেক রকমের পদার্থ রয়েছে, সেগুলোকে সাধারণত তেজস্ক্রিয় পদার্থ হিসাবে ব্যবহার করা হয়। এই তেজস্ক্রিয় পদার্থ সাধারণত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, পারমাণবিক বোমা তৈরি প্রস্তুত ক্ষেত্রে, চিকিৎসা শাস্ত্রে, গবেষণাগারে তেজস্ক্রিয় মৌলের ব্যবহার রয়েছে এবং পারমাণবিক বিস্ফোরণের সময় প্রচুর পরিমাণে কিন্তু বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ মিশে বা তেজস্ক্রিয়তার পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি করে। এই তেজস্ক্রিয় দূষণের ফলে এর পরিবেশে কী প্রভাব রয়েছে? তেজস্ক্রিয় দূষণ কেবলমাত্র বায়ু দূষণ ঘটায় না, তেজস্ক্রিয় দূষণ মৃত্তিকা দূষণ, জল দূষণ, এরকম তিনটি যে দূষণ রয়েছে বায়ু, মৃত্তিকা, জল, এগুলো সবই দূষণ ঘটায়, একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এদের মধ্যে তেজস্ক্রিয় দূষণ যেহেতু বায়ু সম্পর্কিত পড়েছিলাম আগের ভিডিওতে, তাই তেজস্ক্রিয় দূষণের মানুষের শরীরে রক্তাল্পতা কারণ হতে পারে ব্লাড ক্যান্সার, বিভিন্ন অঙ্গের ক্যান্সার, স্নায়বিক বৈকল্য বা স্নায়বিক বিভিন্ন ধরনের রোগ, এগুলো তেজস্ক্রিয় দূষণের প্রভাবে ঘটতে পারে বায়ু দূষণজনিত। আগের ভিডিও যদি না দেখে থাকো, এই ভিডিওর শেষে আইকন যে ফুটে উঠবে সেখান থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারবে। এরপরে রয়েছে আমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, গ্রিন হাউস এফেক্ট। এগুলো ক্লাস 9-10-এও পড়তো বা তার আগেও পড়তো, এখনও এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রিন হাউস এফেক্ট কী, এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি? প্রথমে আমরা গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে জানব। গ্রিন হাউস এফেক্ট ওই বায়ু দূষণের একটা মূল বলতে পারি ভাগ। গ্রিন হাউস এফেক্ট এই বা মূল বায়ু দূষণের জন্য ফলে যে ঘটিত একটি ক্রিয়াকর্ম, তার মধ্যে ফলাফল হিসাবে গ্রিন হাউস এফেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গ্রিন হাউস এফেক্ট কী? প্রথমে আমরা সূর্যের আলোক রশ্মি সম্পর্কে জেনে নেই। সূর্য থেকে যে আলোক রশ্মি নির্গত হয় সেটা মূলত 3 ধরনের আলোক রশ্মি। সেই 3 ধরনের আলোক রশ্মি কোনোটা ইউভি হতে পারে, কোনোটা আবার ইনফ্রারেড হতে পারে এবং আর একটা হচ্ছে দৃষ্টিগোচর বা ভিজিবল। তাহলে আমরা কি বললাম? ইউভি, ইনফ্রারেড এবং ভিজিবল, এই 3 ধরনের সূর্য থেকে আলোক রশ্মি নির্গত হয়। এই 3 ধরনের আলোক রশ্মির মধ্যে আমাদের পৃথিবীর বুকে বায়ুস্তর ভেদ করে কেবলমাত্র 2টো তরঙ্গ পৃথিবীতে প্রবেশ করতে পারে, সেটা হচ্ছে ভিজিবল এবং ইনফ্রারেড। বাকি আলট্রাভায়োলেট রশ্মি কী করে না, আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীর যে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ার, সেই স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরে ছাঁকনির মতো কাজ করে এই আলট্রাভায়োলেট রশ্মি। এই আলট্রাভায়োলেট রশ্মি ওজোন স্তরে বাধাপ্রাপ্ত হয়ে সেখান থেকে আবার মহাশূন্যে ফিরে যায়।
এরপরে এই যে ইনফ্রারেড এবং ভিজিবল রশ্মি বা দৃষ্টিগোচর রশ্মি এবং ইনফ্রারেড রশ্মি এরা যখন বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় এবং পৃথিবীকে উত্তপ্ত করে, উত্তপ্ত করার পরে এই ভিজিবল এবং ইনফ্রারেড রশ্মির যেগুলো তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কি না, তরঙ্গগুলোকে যদি আমরা এরকম ঢেউ খেলানো রেখা দ্বারা প্রকাশ করা হয়, একটা পিক থেকে আর একটা পিকের যে দূরত্ব, সেই দূরত্বকে হাইয়েস্ট দূরত্বকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। যেসব তরঙ্গের বা আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি, সেই সব তরঙ্গগুলো কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এরকম বায়ুতে থাকা এই মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড, এরকম বায়ুতে থাকা এই সমস্ত উপাদানগুলোর দ্বারা এই আলো কম তরঙ্গ বেশি তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মিগুলো কী হয়, শোষিত হয়। শোষিত যখনই হবে বায়ুমণ্ডল কী হবে, গরম হতে শুরু করবে এবং পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা পরপর বাড়তে থাকবে। এই যে বায়ুমণ্ডলে বিভিন্ন এই গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য, যেগুলো বললাম কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো থাকার জন্য যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই যে পদ্ধতি বা এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের জন্য সব থেকে দায়ী যে গ্যাস, সেটি হলো কার্বন ডাইঅক্সাইড। এরপরে রয়েছে জলীয় বাষ্প, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, এই সব গ্যাসগুলো কিন্তু প্রচুর পরিমাণে দায়ী। তাহলে আমরা বলতে পারি যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যত বাড়বে, তাহলে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা তত বৃদ্ধি পাবে। আর কি, তোমরা একটা খেয়াল করে দেখবে, যদি জলীয় বাষ্পপূর্ণ বা মেঘলা আকাশ যদি হয়, সেদিনকার কিন্তু বায়ুমণ্ডলে বা পারিপার্শ্বিক কিন্তু তাপমাত্রা ভ্যাপসা টাইপের হয় এবং গরম বেশি হয়। অন্যান্য খোলামেলা বা বলতে পারি মেঘলাবিহীন আকাশের তুলনায় যেদিন মেঘলাযুক্ত আকাশ হয়, সেদিন কিন্তু তাপমাত্রা এমনিতেই বৃদ্ধি হয়। তাহলে সেখান থেকে আমরা সাধারণ একটা ধারণা পাই যে বায়ুতে জলীয় বাষ্প থাকলেই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি হয়। তারপরে বলা রয়েছে এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি। এবারে চলে আসি গ্রিন হাউস এফেক্টের ক্ষতিকারক প্রভাব। এই গ্রিন হাউস এফেক্টের ফলে পৃথিবীর তাপমাত্রা যে বৃদ্ধি পাচ্ছে, তাকেই বলা হয় গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। গ্লোবাল ওয়ার্মিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে গ্রিন হাউস এফেক্টের প্রথম প্রভাব কি, বিশ্ব উষ্ণায়ন হতে পারে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এখনকার দিনে প্রায় ঘটছে, যেখানে তাপমাত্রা আগেকার দিনের তুলনায় গ্রীষ্ম হোক শীত হোক, তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কি হবে, হিমবাহ বা আমাদের পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ রয়েছে, সেই বরফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বরফগুলো গলতে শুরু করবে, গলার ফলে সেখানকার জীববৈচিত্র্যের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং সেই জল যখন সমুদ্রে এসে মিশবে, সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। এর ফলে কি হবে, সমুদ্রের উপকূলবর্তী এলাকাতে মানুষের জীবনযাপন কিন্তু প্রচুর পরিমাণে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেলেই পৃথিবীতে কি হবে, ঝড় বৃষ্টি, সুনামি এবং বিভিন্ন ধরনের কৃষিকাজজনিত বা বিভিন্ন ধরনের যে ঋতুর বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেবে। তার ফলে কিন্তু সামাজিক আর্থিক জীবের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এই গ্রিন হাউস এফেক্টের ফলে। আর এই গ্রিন হাউস এফেক্টে লক্ষ্য করা গিয়েছে যে বিগত 150 বছরে বা পৃথিবীর তাপমাত্রায় 0.6 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। তাহলে মোটামুটি গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে আমরা জানতে পারলাম, তার প্রভাবের ফলে কি কি হতে পারে। এবারে অম্লবৃষ্টি কি এবং এর ক্ষতিকারক প্রভাবগুলি কি কি সম্পর্কে জানবো। অম্লবৃষ্টিকে বলা হয় অ্যাসিড রেন বা অম্লবৃষ্টি, অ্যাসিডযুক্ত বৃষ্টি। অম্লবৃষ্টি কি না, অম্লবৃষ্টি হচ্ছে যে স্বাভাবিক বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতে যদি অ্যাসিডের পরিমাণ বা অ্যাসিডযুক্ত যদি বৃষ্টিপাত হয়, তাহলেই কিন্তু সেই বৃষ্টিপাতকে আমরা অম্লবৃষ্টি হিসাবে বলবো। এবং অম্লবৃষ্টির প্রভাবের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি। অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাবের আগে অম্লবৃষ্টির জন্য দায়ী কিছু রাসায়নিক বিক্রিয়া জেনে নিতে হবে এবং তার উপাদানগুলি সম্পর্কে একটু আমাদেরকে জেনে নিতে হবে। অম্লবৃষ্টিতে যে বিশেষ গ্যাসগুলো দায়ী, সেগুলো হলো
তোমার সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, SO3, SO2, নাইট্রোজেনের ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের জলীয় বাষ্প। এই সব বাষ্পযুক্ত বা এই সব গ্যাসগুলো যদি প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলীয় থাকে তাহলে তারা কি করে, বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে যখন বৃষ্টি হবে সেই বৃষ্টিতে এই জলীয় বাষ্পযুক্ত বা এই সব গ্যাসগুলো যুক্ত হয়ে অ্যাসিড আকারে পৃথিবীর বুকে ঝরে পড়লেই তখন তাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টির একটু রাসায়নিক বিক্রিয়াগুলো দিলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সালফার ডাইঅক্সাইড কি করে না, জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে বা জলের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে সালফিউরাস অ্যাসিড, H2SO3, একে বলা হয় সালফিউরাস অ্যাসিড। আর কি করে, সালফার ট্রাইঅক্সাইড অক্সিজেন এবং জলীয় বাষ্পের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে দুঅণু। এই রাসায়নিক বিক্রিয়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দুঅণু সালফার ট্রাইঅক্সাইড সেখান থেকে তৈরি করে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড, যেখানে আমরা হাইড্রোজেন সালফাইড হিসাবে চিনি বা যাকে আমরা সালফিউরিক অ্যাসিড হিসাবে চিনি। আর নাইট্রোজেন ডাইঅক্সাইড সেও কি করে, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দুঅণু জল, তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে চার অণু HNO3, 4 অণু HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড। আর কি করে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা গ্যাসীয় বা হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাসীয় বাষ্প, সেও কি করে, জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে HCl গ্যাস উৎপন্ন করে, সেটা কি হবে, জলীয় দ্রবণ উৎপন্ন করে, হাইড্রোক্লোরিক জলীয় দ্রবণ উৎপন্ন করে। তাহলে এই সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তাহলে বায়ুমণ্ডলে যদি প্রচুর পরিমাণে ওই সব গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় তখন কি হবে, যে স্বাভাবিক বৃষ্টি সেই বৃষ্টিতে ওই সব অ্যাসিডগুলোকে পাওয়া যাবে এবং ওই সব অ্যাসিডযুক্ত বৃষ্টিকেই বলা হবে অম্ল বৃষ্টি। তার ক্ষতিকারক প্রভাব, অম্ল বৃষ্টির ফলে আমরা যে স্টোন ক্যান্সার বা মার্বেলের যে ক্ষয়, বিভিন্ন স্মৃতিসৌধের ক্ষয় হতে পারে। অম্ল বৃষ্টি নদী নালার জলে যদি গিয়ে মিশে মাটির ওপরে পড়লে মাটির অম্লত্ব বৃদ্ধি করবে, নদী নালার জলে গিয়ে মিশলে জলের অম্লত্ব বাড়াবে, তাতে জলজ জীবের, উদ্ভিদের সমস্যা তৈরি হবে। এবং সেই সঙ্গে যদি আমাদের সাধারণ মানুষের স্কিনের উপরে এসে পড়ে বা চামড়ার উপরে এসে পড়ে সেখানে ক্ষত তৈরি হবে। ঘর বাড়ি স্মৃতিসৌধ সেগুলো স্থায়িত্ব পরপর কমতে থাকবে এবং উদ্ভিদের উপরে পড়লে উদ্ভিদের পাতা বা তাদের কাণ্ড সেগুলোর কিন্তু ক্ষত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সঙ্গে চোখে পড়লে চোখ জ্বালা করা, মাটিতে মিশলে মাটির লবণের অম্লত্ব বাড়বে। তাহলে অম্ল বৃষ্টির জন্য এই সমস্ত ক্ষতিকারক প্রভাবগুলো কিন্তু রয়েছে। ওজোন স্তর কি বা ডিপ্লেশন অফ ওজোন লেয়ার কি, প্রথমে ওজোন সম্পর্কে জানব। ওজোন কি বা ওজোন গহ্বর সম্পর্কে বিজ্ঞানী ফারম্যান তিনি 1982 খ্রিস্টাব্দে এই দক্ষিণ মেরু অঞ্চলে যে ওজোন গহ্বর হয়েছিল সে ব্যাপারে বিস্তারিতভাবে তিনি সম্পর্কে পর্যবেক্ষণ করেন এবং 1987 খ্রিস্টাব্দে তিনি যে এই ওজোন গহ্বরের ফলে সেখানকার যে বিশেষ পরিবর্তন দেখা দিয়েছিল বা ওজোন গহ্বরের কারণ সবার সামনে তুলে ধরেন 1987 খ্রিস্টাব্দে এবং এই ওজোন গ্রহণ সম্পর্কিত বিস্তারিতভাবে তিনি সিদ্ধান্ত পৌঁছান। এবারে ওজোন গ্রহণ কি না, আমি প্রথমেই বলেছি যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজনের স্তর রয়েছে যে কি করে, সূর্য থেকে আসা আলট্রাভায়োলেট রশ্মিকে কি করে না প্রতিহত করে মহাশূন্যে আবার পাঠিয়ে দেয়। এই আলট্রাভায়োলেট রশ্মি যদি ওজোন স্তর না থাকতো তখন কি হতো না, পৃথিবীর বুকে চলে আসতো। এই আলট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি পৃথিবীর বুকে যদি এসে পড়ে তখন পৃথিবীতে যে জীব বৈচিত্র্য রয়েছে বা যে জীবন ধারণের যে প্রকৃতি রয়েছে তার বিশেষ রকমের পরিবর্তন ঘটাতে পারে। তাহলে এই পৃথিবীতে উৎপন্ন কিছু গ্যাসের জন্য সে গ্যাসগুলো সাধারণত ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেনের অক্সাইডগুলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, এই সব গ্যাসগুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে দেখা গিয়েছে এবং এরোপ্লেন, জেট প্লেন প্রচুর পরিমাণে বায়ুমণ্ডলে চালানোর জন্য সেখান থেকে উৎপন্ন যে গ্যাস সেই গ্যাসগুলো কী করছে না ওজোন স্তরকে ভেঙে দিচ্ছে বা ওজোনকে ভেঙে অক্সিজেনে পরিণত করছে। তার রাসায়নিক বিক্রিয়াগুলো রয়েছে। ওজোন সাধারণত O3 দ্বারা প্রকাশ করা হয়। এই O3 কোনো সময় ভেঙে গিয়ে কি তৈরি করছে, অক্সিজেন আর
অক্সিজেন পরমাণু। এই অক্সিজেন পরমাণু আবার কি হচ্ছে, পরবর্তী ওজোন স্তরকে ভাঙতে সাহায্য করছে এবং এটা একটা ক্রমান্বয়ে চলা রাসায়নিক বিক্রিয়া, যার জন্য সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু খুবই দায়ী। যেখানে ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু একবার যদি তৈরি হয়ে যায় এবং সেখান থেকেই বারবার পুনরায় কেবলমাত্র ওই ওজোন স্তরকে ধ্বংস করতেই থাকবে, তাহলে ওজোন গহ্বর, এর ফলে কি হবে না, ওজোন স্তরের যে ছিদ্র, ছোটো ছোটো ছিদ্র তৈরি হচ্ছে তাকেই বলা হয় ওজোন গহ্বর। এই ওজোন গহ্বর থেকে আলট্রাভায়োলেট রশ্মি পৃথিবীর বুকে এলে সেখানে পৃথিবীর পরিবেশে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করছে। যেমন বললাম যে আমাদের ত্বকে যদি এসে পড়ে সেখান থেকে ক্যান্সার হতে পারে। বিভিন্ন উদ্ভিদ প্রাণীর উপকূলে এসে পড়লে তাদেরও ডিএনএ আরএনএর প্রচুর রকমের পরিবর্তন করতে পারে। এই যে ছোট ছোট ছিদ্র তাদেরকে বলা হয় ওজোন গ্রহর। এইবারে ওজোন আমরা নিবারণ বা ওজোন গ্রহর যাতে না হয় তার নিবারণের উপায়গুলো সম্পর্কে জানবো। তার উপায়গুলি কি কি না, যেখান থেকে এই সিএফসি বা রেফ্রিজারেটর, যেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইডকে ব্যবহার করা হচ্ছে এবং তার সঙ্গে CCl4 বা ক্লোরিন CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, এই সমস্ত যৌগগুলোকে কম পরিমাণ ব্যবহার করা বা সঠিক উপায়ে ব্যবহার করা, যাতে না তারা পরিবেশে মিশে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যেটা জানতে হবে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা করো। বায়ু দূষণের নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো তোমরা যে পদ্ধতিগুলো আমি বললাম সেইগুলোই প্রায় একেবারে তোমরা একটু গুছিয়ে বলতে পারো। যেমন কীরকম না, যে জীবাশ্ম জ্বালানিকে সঠিক নিয়ন্ত্রণে মাত্রায় ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করা যাবে না। এবং সেই সঙ্গে যেসব ইঞ্জিনকে ব্যবহার করা হচ্ছে জীবাশ্ম জ্বালানিকে দহন করে, যেগুলোকে কাজে লাগাচ্ছি আমরা, সেই ইঞ্জিন থেকে যে ধোঁয়াগুলো নিষ্কাশন হচ্ছে সেগুলো যেন সঠিক প্রক্রিয়ায়, সঠিকভাবে এবং পরিবেশে যাতে না সেই ধোঁয়া বা তার থেকে উৎপন্ন গ্যাস পরিবেশে যাতে না বিভিন্ন ধরনের দূষণ ঘটাতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। উন্নত মানের জ্বালানি ব্যবহার করতে হবে, জ্বালানি থেকে সালফার ডাইঅক্সাইডকে বিতাড়িত করতে হবে এবং মানুষের ব্যবহার করা জিনিস, মানুষকে সচেতন হতে হবে। যেসব চিমনিগুলো ব্যবহার করা হয় কলকারখানায়, সেগুলো যত উঁচু হবে তাহলে উঁচুতে গিয়ে সেই গ্যাসটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারবে এবং সেই গ্যাসের ছড়ানো উঁচু জায়গায় ছড়িয়ে গেলে কি হবে না, সেটা বিস্তৃত এলাকায় ছড়িয়ে যেতে পারবে, তার ফলে তার প্রভাবটা কম পড়বে। প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছ সংরক্ষণ করতে হবে। ধোঁয়াশা বা স্মগ কি, আগেও আমরা জেনেছি, ধোঁয়ার সঙ্গে কুয়াশা যুক্ত হয়ে তৈরি করে ধোঁয়াশা বা স্মগ। এই ধোঁয়াশা কিন্তু দুটো ভাগে ঘটতে পারে, কয়লার দহনে ঘটতে পারে বা কয়লা পুড়িয়ে উঠতে পারে, অথবা ফটোকেমিক্যাল বিক্রিয়া। ফটোকেমিক্যাল বিক্রিয়া কি, সাধারণত দেখতে পাওয়া যায় ফটোকেমিক্যাল বিক্রিয়াগুলো সূর্যের আলোর উপস্থিতিতে কিছু পদার্থ উৎপন্ন হয় বিভিন্ন ক্রিয়াকর্মের ফলে, সেগুলো সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে যদি নতুন কোনো পদার্থ উৎপন্ন করে তখন সেটাকে বলা হয় ফটোকেমিক্যাল বিক্রিয়া। এই ফটোকেমিক্যাল বিক্রিয়া যেমন উৎপন্ন হয় প্যান, তাহলে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং তার সঙ্গে কুয়াশা যদি যুক্ত করে একেবারে কুয়াশার মতো অদৃশ্য মান করে কোনো জায়গায়, তাকে বলা হয়, সাধারণত শহরাঞ্চলে ধোঁয়াশা দেখতে পাওয়া যায়। এই ধোঁয়াশার ক্ষতিকারক প্রভাব, নাক চোখ জ্বালা করা, শরীরে প্রচুর পরিমাণে ধোঁয়াশা বা এই জাতীয় পদার্থ ঢুকলে ফুসফুসের বিভিন্ন রকমের রোগ, শ্বাসকষ্ট হতে পারে। তাহলে মোটামুটিভাবে আমরা ধোঁয়াশা সম্পর্কে জানলাম। এরপরে রয়েছে জল দূষণ। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, তোমাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। এবারে জল দূষণ কী বা ওয়াটার পলিউশন কী, জল দূষণ কী, সেই একই রকম পরিবেশ দূষণে বা জলের যে অবাঞ্ছিত উপাদানগুলো জলে যুক্ত হওয়ার জন্য জলের যে সাধারণ ভৌত এবং রাসায়নিক ধর্ম তার পরিবর্তন হয়ে এবং ওই জলের ফলে জল থেকে যেসব জীবন পাওয়া বা জল থেকে যারা প্রাণ, জল থেকে যাদের জীবন চলে বা উদ্ভিদ এবং প্রাণীদের যদি সমস্যা তৈরি হয়, সেই জলকেই বলবো আমরা দূষিত জল। বা জলে অবাঞ্ছিত কোনো যদি পদার্থ এসে মিশে জলের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন যদি ঘটায় বা গুণ যদি পরিবর্তন করে, তখন সেই দূষণকারী পদার্থগুলো যেগুলো জলে মিশলো তার ফলে যে জলকে খারাপের দিকে নিয়ে গেল, সেই প্রক্রিয়াকেই বলা হবে জল দূষণ।
জল দূষণ পদার্থগুলির এবার কারণগুলি কি কি? জল বিভিন্নভাবে দূষিত হয়। জল জীবাণু ঘটিত দূষণ হতে পারে, রাসায়নিক দূষণ হতে পারে, জৈব পদার্থের দূষণ, ভৌত দূষণ, তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় পদার্থ মিশলে ভৌত দূষণ। নানা বিবিধ মানুষের জলে বিভিন্ন রকমের উষ্ণতা, বর্ণ, স্বচ্ছ, গন্ধ এগুলো যদি জলের পরিবর্তন হয়। জৈব পদার্থ জলে বিভিন্ন ধরনের স্টার্চ, প্রোটিন, জৈব ব্যাকটেরিয়া, জীবাণু এগুলো যদি জলে প্রচুর পরিমাণে মিশে তখন জৈবের। রাসায়নিক দূষণ কলকারখানা থেকে জল বা শহরাঞ্চলের নর্দমা জল, গৃহস্থালী থেকে বিভিন্ন ধরনের জল, কীটনাশক, কৃষিকার্যের ফলে উৎপন্ন জল, রাসায়নিক পদার্থ যেগুলো শরীরে জলে গিয়ে মিশলে সেখান থেকে যদি দূষণ হয়। রাসায়নিক দূষণ জীবাণু ঘটিত ব্যাকটেরিয়া, ভাইরাস, কৃমি, শ্যাওলা প্রচুর পরিমাণে যদি জলে গিয়ে মিশে। এবং উৎসগুলো কি কি? জল দূষণের উৎস অনেক রকম হতে পারে। গৃহস্থালীর বর্জ্য থেকে, শিল্পজাত বর্জ্য থেকে, কৃষিজাত বর্জ্য, যানবাহনের ধৌতের বর্জ্য, নদী নালার প্রবাহের বর্জ্য, তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য, তেজস্ক্রিয় পদার্থের উৎপাদন এবং গবেষণার বর্জ্য। এগুলো মোটামুটি তোমরা বুঝে সুঝে লিখতে পারবে। প্রত্যেকটা পয়েন্টকে একটু করে বাড়িয়ে দিলেই মোটামুটি হবে। এবারে নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো বর্ণনা করো। নিয়ন্ত্রণের পদ্ধতি কি না? কৃষিকার্যে সাধারণত আমাদের জৈব কীটনাশকের পরিমাণ কমিয়ে দিয়ে জৈব কীটনাশক ব্যবহার করতে হবে, যেগুলো পরিবেশে তাদের কুপ্রভাবগুলো খুব কম। কৃত্রিম কীটনাশকের পরিবর্তে জৈবিক কীটনাশক ব্যবহার করা। শিল্প কারখানার বর্জ্য পদার্থগুলোকে সঠিকভাবে তাকে নিয়ন্ত্রিত করে পরিবেশের সঙ্গে মিশানো, যাতে না পরিবেশে জলকে দূষিত করতে পারে। ভৌম জল, মাটির নিচের যে জল, সেই জল যাতে না বাহ্যিক কোনো পদার্থ যাতে না মিশে যায় তার জন্য ব্যবস্থা নিতে হবে। শিল্প কারখানা বিষাক্ত জলকে বিপজ্জনক রাসায়নিক হাত থেকে বাঁচিয়ে বর্জ্য জল পরিশোধন করে সেচের কাজে ব্যবহার করা। কৃষিজমি জলাধারগুলিতে বাফার জোন তৈরি করা, অর্থাৎ কৃষিজমি থেকে যে জলপূর্ণ জলাশয় থেকে আমরা কৃষিজমির পাশে রাখবো, সেটা থেকে কৃষিজমির জল যেন তাতে এসে না মিশে। বৃক্ষরোপণ করা এবং সমস্ত মানুষকে সচেতন হতে হবে। এরপরে রয়েছে টিকা। গৃহস্থালীর বর্জ্য কী, শিল্পজাত বর্জ্য কী, বিওডি কী। গৃহস্থালীর বর্জ্য, শিল্পজাত বর্জ্য এগুলো তোমাদের মোটামুটি ধারণা হয়ে গিয়েছে। এবারে জেনে যাই বিওডি এবং সিওডি কী, বা বিওডির আরেক নাম জৈব অক্সিজেন ডিমান্ড বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জৈব অক্সিজেন ডিমান্ড কি না? জলে থাকা জৈব পদার্থগুলোকে যদি সেগুলো যদি কলকারখানায় বা কৃষিজমির বর্জ্য পদার্থ, যেগুলো জৈব পদার্থ জলে মিলিত হলো, সেই সব জৈব পদার্থগুলো জীবাণু দ্বারা জারণের জন্য যে অক্সিজেনের প্রয়োজন জল থেকে, সেই অক্সিজেনটাকে বলা হবে বিওডি। যত বিওডি বাড়বে জলের, তবে সেই জল তত পরিমাণ আমরা বলতে পারি দূষিত। এই বিওডি নির্ণয়ের জন্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 দিন ধরে 300 ml জলকে অন্ধকার ঘরে রাখলে তার পরবর্তী সময়ে প্রথমেই তার ডিও বা কতটা অক্সিজেন রয়েছে এবং 5 দিন পরে কতটা অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনের পার্থক্য তাকে যতটা পরিমাণ জল নমুনা নিয়ে চেক করলাম তাকে 300 দিয়ে গুণ করলে, ভাগ করার পরে সেখান থেকে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব অক্সিজেন ডিমান্ড কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। বিওডি তাহলে কি বললাম? কোনো জলাশয়ে, গৃহস্থালী, কলকারখানা বা কৃষিজমির বর্জ্য জল মিলিত হয়, সেই বর্জ্য জলে জৈব পদার্থ জীবাণু দ্বারা বিজারিত হতে বা জারণ করার জন্য যে অক্সিজেন প্রয়োজন হয় তাকেই বলা হয় বিওডি। সিওডি কি না? কেমিক্যাল, রাসায়নিক পদার্থ যদি জলে মিশ্রিত হয়, সেই রাসায়নিক পদার্থগুলো জারণের জন্য যতটা পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই বলা হয় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা রাসায়নিক অক্সিজেন চাহিদা। সিওডিকে সাধারণত পটাশিয়াম ডাইক্রোমেটের 50% H2SO4 বা অ্যাসিডিক দ্রবণকে ব্যবহার করা হয়। এই অ্যাসিডিক দ্রবণকে প্রথমে ওর সঙ্গে যুক্ত করে তারপরে মোর সল্ট দ্বারা যতটা পরিমাণ যুক্ত করার পরে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, তারপরে মোর সল্ট দ্বারা কতটা পরিমাণ K2CR2SO4 ব্যবহার করা হলো না সেটা বের করে তাদের দুটোকে বিয়োগ করলে সেখান থেকে যে পরিমাণটা পাওয়া যায় সেই পরিমাণটাকেই বোঝায় যে কতটা সিওডি ওই জলের রয়েছে। টিডিএস কি? টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড ইন ওয়াটার, অর্থাৎ জলে কতটা পরিমাণ কঠিন পদার্থ রয়েছে সেই পরিমাণটা নির্ণয় করার জন্য কঠিন পদার্থ যেগুলো ভাসমান বা দ্রবীভূত কণা সেগুলোকে বলা হয় টিডিএস। এই টিডিএস যত জলের
বৃদ্ধি হবে, তবে সেই জলটা কিন্তু গ্রহণযোগ্য নয়। ডিও ডিজলভ অক্সিজেন, কতটা পরিমাণ জলে অক্সিজেন রয়েছে সেই পরিমাণ কিন্তু জলের দূষণ কতটা রয়েছে তার পরিমাপ নির্ণয়ের জন্য দায়ী। জলে যত বেশি পরিমাণ অক্সিজেন মিশে থাকবে সেই জল কিন্তু তত দূষণহীন। ভৌম জল কি না, ভূগর্ভস্থ জলকে বলা হয় ভৌম জল। জল দূষণের প্রভাব এবং ফলাফল আলোচনা করো। তার প্রভাব এবং ফলাফল তোমরা প্রত্যেকেই পারবে মোটামুটি। জল দূষণের ফলে কি কি সমস্যাগুলো হতে পারে, জল দূষণ জলজ প্রাণীর বিভিন্ন ধরনের সমস্যা, সেই জল যারা গ্রহণ করবে প্রাণীকুলের বিভিন্ন ধরনের সমস্যা, এবং আর্সেনিকযুক্ত জল, ফ্লোরাইডযুক্ত জল, বিভিন্ন ভারী ধাতুযুক্ত জল যেমন ক্যাডমিয়াম, মার্কারি, এগুলো গ্রহণ করলে মিনামাটা ইত্যাদি। আবার ফ্লোরাইডযুক্ত ফ্লোরোসিস, আর্সেনিকযুক্ত আর্সেনিসিস জল রোগ। আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আর্সেনিকযুক্ত জল যদি পান করা হয় সেখান থেকে চর্ম ক্যান্সার, পক্ষাঘাত। আমাদের পশ্চিমবঙ্গে প্রায় বিভিন্ন জেলাগুলিতে আর্সেনিকযুক্ত জল পাওয়া যায়। যেই সব জলগুলো কিন্তু 8টি জেলা রয়েছে, এই জেলাগুলো কিন্তু জল খুবই মারাত্মক, সেগুলো বিভিন্ন ধরনের দূষণযুক্ত। সেই আর্সেনিকযুক্ত জল, আর্সেনিকের মাত্রা যদি তোমাদের মোটামুটিভাবে যে পরিমাপ রয়েছে সেই পরিমাপ হচ্ছে 40 মাইক্রোমিলিগ্রাম পার লিটারের থেকে যদি বেশি হয় তখনই সেটা বলবো যে আর্সেনিকের পরিমাণ বেশি রয়েছে। সেই আর্সেনিক যুক্ত জল যদি খাওয়া হয় তখন তাদের আর্সেনিওসিস বা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। মূলত আর্সেনিক দূষণের জন্য দায়ী যে দুটি যৌগ, সেটা হচ্ছে ট্রাইমিথাইল আর্সেনিক এবং ডাইমিথাইল আর্সেনিক। এই ট্রাইমিথাইল এবং ডাইমিথাইল আর্সেনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর্সেনিক দূষণ এবং ফ্লোরাইড দূষণ কী এবং তার প্রভাব কী হয় সেগুলো সম্পর্কে বললাম। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে এই অধ্যায়ের শেষের কিছু আলোচনা পর্ব নিয়ে হাজির হব। তাহলে ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।